শুভ সকাল। আমি ডাক্তার তুষার মাহমুদ আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এখন টিভির স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন আরোগ্য নিকেতনে। আমরা আজকে কথা বলবো কাঁধে ব্যথা নিয়ে। বিশেষ করে কাঁধের কিন্তু সমস্যা বিভিন্ন কারণে হতে পারে, কাঁধের নিজস্ব প্রবলেম হতে পারে বা কোনো জায়গা থেকে রেফার্ড পেনও হতে পারে। এরকম বিভিন্ন কাঁধের ব্যথাটা নিয়ে কথা বলবো। আমাদের সাথে আজকে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার GM জাহাঙ্গীর হোসেন স্যার। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। স্যার, আমরা কাঁধে ব্যথা নিয়ে আজকে কথা বলার বিশেষ কারণ আপনি কাঁধের বিষয়টা নিয়ে স্পেশালাইজড এবং বাংলাদেশে খুবই কম সংখ্যক যারা কাঁধের অপারেশন করে তাদের মধ্যে অন্যতম। সো প্রথমেই স্যার জানতে চাবো, এই যে কাঁধে ব্যথা নিয়ে অনেক রোগী আসে, তাদের কারণটা কি, মানে কাঁধে ব্যথার কারণটা কি? ধন্যবাদ আপনাকে। অ্যাকচুয়ালি কাঁধের ব্যথা ঠিকই বলছেন যে আপনি বলছেন একটা নিজস্ব ব্যথা আর একটা দূর থেকে ব্যথা আসে, আমরা রেফার্ড পেইন। আমরা যদি কাঁধের যে গুরুত্বপূর্ণ কিছু ব্যথা বলি যেটা কাঁধের থেকেই হয়, যেমন বিভিন্ন ধরনের আঘাতে কাঁধের ব্যথা হইতে পারে, প্রদাহজনিত কারণ, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস, অস্টিও আর্থ্রাইটিস, গাউটি আর্থ্রাইটিস কমন। এই ধরনের ব্যথাগুলো কাঁধের নিজস্ব ব্যথা হয়। অনেক সময় কাঁধে কিছু বার্সা থাকে, আমরা বলি বিভিন্ন মাসেল বোনের আশেপাশে, সে বার্সার জন্য প্রদাহ বার্সাইটিস হয়। অনেক সময় টেন্ডন যে মাসেলগুলো থাকে, কত গুরুত্বপূর্ণ 4টা মাসেল থাকে কাঁধে, তাদের যে টেন্ডন থাকে, লিগামেন্ট থাকে, তাদের প্রদাহজনিত কারণে ব্যথা হয়ে থাকে। এছাড়া সবচেয়ে আরও বেশি কম যেটা আমরা রুগী পাই সাধারণত যে ফ্রোজেন শোল্ডার বলে, সবাই ফ্রোজেন শোল্ডারের ব্যথা নিয়ে আসে। অনেক সময় দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের ক্যালসিয়াম জমে যায় বা বিভিন্ন ধরনের রোগ হয়, সাইনোকন্ড্রোমাটোসিস হয়, এই ধরনের ব্যথাগুলা। তবে যদি ইনফেকশানের কথা না বললেই হয়, যেমন আজকাল যদিও আমরা সবাই জানি টিবি বা বুকে হয়, কিন্তু কাঁধেও বেশ টিবির ইনফেকশান হয়। অন্যান্য ইনফেকশান তো হয়, তো টিবির ইনফেকশানটাও কাঁধে বেশি হয়। হ্যাঁ, গাউটের কথা বলছি। গাউটও খুব কমন একটা আর্থ্রাইটিসের মধ্যে, রিউমাটয়েড আর্থ্রাইটিস, অ্যাঙ্কাইলোজিং স্পন্ডোলাইটিস বা অস্টিও আর্থ্রাইটিস, সোরিয়াটিক আর্থ্রাইটিসে, ইভেন গাউটি আর্থ্রাইটিসে কমন একটা ব্যথা নিয়ে উপসর্গ। এটা হলো কাঁধের নিজস্ব ব্যথার কারণ। এছাড়া আপনার যে আমরা তো প্রথমেই বলছি যে আঘাতে ওই আপনার লিগামেন্ট ছিঁড়তে পারে, মাসেল টেন্ডন ছিঁড়তে পারে, অনেক সময় কাঁধের জোড়া ছুটে যায়, বারবার ছুটা, এটা একটা কাঁধের ব্যথার কারণ হয়। এটা হলো কাঁধের নিজস্ব ব্যথা। তার চেয়ে মানুষ আরও কিছু ব্যথা নিয়ে আসে যে কাঁধে ব্যথা হয়, কিন্তু মেইন কারণ হলো ঘাড়ে থাকে। সার্ভাইকেল স্পন্ডোলাইসিস, সার্ভাইকেল ডিসপলাস, মানে অন্যান্য ঘাড়ের সমস্যার জন্য, এগুলার সমস্যার জন্য কাঁধে। অনেক সময় পিত্তথলির সমস্যা, পেটের সমস্যা নিয়েও, স্প্লিনের সমস্যা নিয়েও পেটে কাঁধে ব্যথা নিয়ে আসে। এগুলা আসলে তো রেপার্ড পেইন। তার মানে কাঁধে ব্যথা হলে আমাদের আসলে পুরো পরীক্ষা করে প্রথমে বের করতে হবে কারণটা কি, জি, এবং কারণ অনুযায়ী সে অনুযায়ী আগাতে হবে আমাদেরকে। কি স্যার, প্রথমে আমি জানতে চাবো যে স্যার ফ্রোজেন শোল্ডার নিয়ে বলছেন, বেশিরভাগ কাঁধের সমস্যা নিয়ে তো ফ্রোজেন শোল্ডার ভাবে, এবং অনেক রুগী নিজেই এসে বলে যে আমার ফ্রোজেন শোল্ডারে ব্যথা। এক্ষেত্রে কিভাবে শুরুটা করতে পারি চিকিৎসা পদ্ধতি? আচ্ছা, ফ্রোজেন শোল্ডার ইভেন রুগীরা না, আমরা ডাক্তার অনেক সময় তাদের অনেকগুলো কারণ থাকে, কারণকে আমরা যখন সর্ট আউট করতে না পারি, বুঝতে না পারি, তখন আমরা অ্যাকচুয়ালি বলি ফ্রোজেন শোল্ডার। অ্যাকচুয়ালি ফ্রোজেন শোল্ডারকে যদি বলি তাহলে এর কিন্তু কয়েকটা ধাপ আছে। প্রথম দিকে ব্যথা হয়, তারপর জোড়াটা জমে যায়, আবার মিন্স আবার গলে যায়। এই কয়েকটা স্টেজে থাকে সে। সেজন্য কোন স্টেজে আসে রুগী, সেটা আমি এজ এ ক্লিনিশিয়ান হিসাবে, আমি চিকিৎসক হিসাবে আইডেন্টিফাই করতে হবে। তবে মোস্ট অফ দ্য পেশেন্ট আসে আমাদের কাছে যে স্টিফ অবস্থায়, জমে থাকা অবস্থায়। তাই জমে থাকা অবস্থায় এমন একটা রোগ যে রুগী নিজেও হাত নাড়াইতে পারবে না, মাথার উপরে তুলতে পারবে না, পিছিয়ে নিতে পারবে না, জামা কাপড় খুলতে পড়তে অসুবিধা, এবং আমরা যখন চিকিৎসক হিসাবে দেখি তখন আমরা নাড়াইতে পারি না, হাত মনে হয় জমে আছে, শক্ত হয়ে আছে। দিস ইজ কল ফ্রোজেন শোল্ডার। এই ফ্রোজেন শোল্ডার যখন আসে তখন অ্যাকচুয়ালি আমি কোন স্টেজে আছে সেই স্টেজ হিসাবে আমি তাকে আগাইতে হবে চিকিৎসা। প্রয়োজন বোধে অন্য কোনো কারণের জন্য তার জয়েন্টটা কি স্টিফ হয়ে আছে কি না সেটাও আমাকে দেখতে হবে। প্রয়োজন দেবে এক্স-রে, আমার প্রয়োজন হলে MRI, প্রয়োজন বোধে অন্যান্য কিছু রক্তের পরীক্ষা করেও দেখতে হবে এটা কি প্রাথমিক ফ্রোজেন শোল্ডার, যেমন ইডিওপ্যাথিক যাদের কারণ ছাড়া ফ্রোজেন শোল্ডার হয়, যেমন যাদের
কিছু ডায়াবেটিস থাকে, যাদের হার্ট ডিজিজ থাকে, ফুসফুসের সমস্যা থাকে, আবার অনেক সময় যারা স্ট্রোক করে তাদেরও কিন্তু ফ্রোজেন শোল্ডার হয়। এই ক্ষেত্রে ফ্রোজেন শোল্ডারগুলা আমরা বলি যে প্রাইমারি ফ্রোজেন শোল্ডার। আর দ্বিতীয় কিছু যেমন যেটা আঘাতের কারণে হয়, কোনো লিগামেন্ট ছিঁড়ে গেলে, জোড়া ছুটে গেলে বারবার, এই ধরনের কারণেও অনেক সময় ফ্রোজেন শোল্ডার হয়, সেটা হলো সেকেন্ডারি বা কারণে হয়েছে। তো যাই হোক, ফ্রোজেন শোল্ডার যখন ডায়াগনোসিস কনফার্ম হবে তখন আমরা এর চিকিৎসাটা দেওয়ার জন্য প্রস্তুত হব, কিভাবে কি দেব সেভাবে আগাবো। ওকে, ফ্রোজেন শোল্ডারের কারণ যে কারণে হচ্ছে প্রাইমারি এবং সেকেন্ডারি যে বললেন, কারণটা তো অবশ্যই প্রিভেন্ট করতে হবে যেন কাঁধে ব্যথাটা না হয়, কিন্তু এরপরেও দেখা যায় যে বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে ফ্রোজেন শোল্ডারটা একটু বেশি পাওয়া যায়। তো সেক্ষেত্রে স্যার কোনো প্রিভেন্টিভ মেজার কি আছে বা নিয়মিত কোনো ব্যায়াম করলে ফ্রোজেন শোল্ডারটাকে থেকে আমরা নিজেকে প্রিভেন্ট করতে পারি? তবে হ্যাঁ, ফ্রোজেন শোল্ডার যদি, যেটাকে আমরা বলি প্রাইমারি ফ্রোজেন শোল্ডার বা ইডিওপ্যাথিক ফ্রোজেন শোল্ডার, এগুলা যে কেউরে হইতে পারে, আপনি ঠেকানো যাবে না, যে কেউর হইতে পারে। তবে কিছু আমি তো বলেছি যে আগে, যেমন যাদের ডায়াবেটিস থাকে এদের হয়ে যায়, ফ্রোজেন শোল্ডার হবেই, কমন হয়। আবার যাদের ফুসফুসের রোগী থাকে, যাদের ব্রেনের সমস্যা থাকে, যাদের মহিলাদের ব্রেস্ট সার্জারি হয়, বা ইভেন কাঁধে যাদের সার্জারি হয়, এদের যে হয়, তো এগুলা ঠেকাইতে হলে প্রথম থেকে আমি সতর্কতা অবলম্বন করব। এবং প্রথম থেকেই আমি রেগুলার স্বাভাবিক নড়াচড়াটা হাতের, যে আমি আমার কাঁধে যে স্বাভাবিক নড়াচড়া যেগুলো হইতে থাকে, সামনে পাশে পিছনে, এগুলো যদি প্রথম থেকে আমি শুরু করে দেই, এবং মাসেল যেগুলো আছে শোল্ডারের মধ্যে এবং পিছনে স্কাপুলা বলে, এর মাসেলগুলার যদি শক্তিশালী করে রাখতে পারি, ব্যালেন্সিং করতে পারি, তাহলে কিন্তু আমি ফ্রোজেন শোল্ডার হলেও একে আমি নিয়ন্ত্রণ করে ফেলতে পারবো প্রথম থেকেই। আচ্ছা, বাট যখন ফ্রোজেন শোল্ডার শুরু হয়ে যায় বা হয়ে গেছে, স্টার্টিং হয়েছে, কিন্তু এর একটা, আমরা বলি এটাকে সেলফ লিমিটিং ডিজিজ। এই ডিজিজটা আপনার দেখা যায় কারো 6 মাস থাকে, কারো 9 মাস থাকে, ইভেন 1-1.5 বছরও চলে যায়। এই যে ইডিওপ্যাথিক ফ্রোজেন শোল্ডার চলতে পারে, এই জন্য রুগীরা অনেকটা হতাশ হয়ে যায়। কিন্তু এজ এ চিকিৎসক হিসাবে আমাকে তাকে বুঝাইতে হবে যে এটা এতদিনও থাকতে পারে, যেভাবে শুরু হয়েছে আবার ভালো হয়ে যাবে। কিন্তু এই সময়ের মধ্যে আপনাকে ব্যথা হলেও বা ব্যথা কমেও ব্যায়াম করে যেতে হবে। ব্যায়ামটা সেটা হইতে পারে স্বাভাবিক নড়াচড়া ব্যায়াম, এটা পেশি শক্তিশালী হওয়ার ব্যায়াম, এভাবে করে তাকে সুস্থ থাকতে হবে এবং আলটিমেটলি সে সেরে উঠে যায়। ওকে, এক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে স্যার আশেপাশে মাসেলগুলিও ড্যামেজ হচ্ছে, যার ফলে তার হাতটা শুকায় যাচ্ছে, রুগীরাও একটু প্যানিক হয়ে যায়, এক্ষেত্রে করণীয় কি? আচ্ছা, এটা একটা ভালোই বলছেন। আমরা বলি যখন এই ফ্রোজেন শোল্ডারে, মানে সে যদি পর্যাপ্ত পরিমাণ ব্যায়াম না নিল, ঠিকমতো উপদেশগুলা, চিকিৎসকের উপদেশগুলা না মানলো, তখন দেখা যায় তার এই মাসেলগুলা শুকিয়ে যায়। খুব কমন একটা কমপ্লেইন রুগীদের, ডাক্তার সাহেব আমার এই জায়গায় শুকিয়ে গেছে, মানে ডেলটয়েড মাসেল শুকিয়ে যায়। আবার এক্সরে করলে দেখা যাচ্ছে হাড়ের ভিতরে হাড়টা ভঙ্গুরতা বা অস্টিওপেনিয়া, অস্টিওপোরোসিসের মতো দেখা যায়। এই ক্ষেত্রে আমরা বলি যে এই যদি আপনি 6 মাস অলরেডি চলে গেছে, 9 মাস চলে গেছে, 1-1.5 বছর, এখন আর অ্যাকচুয়ালি আপনার এই স্বাভাবিক ব্যায়ামে বা ফিজিওথেরাপি নেন যেটা, সেগুলাতে কাজ হবে না। সেই ক্ষেত্রে আমরা বলি 2 উপায়। প্রথম হলো এটা বন্ধ করতে হলে আপনাকে ভালোভাবে রেগুলার এক্সারসাইজ করতে হবে, যে স্বাভাবিক নড়াচড়া আছে, পেশি শক্তিশালী। এছাড়া অনেক সময় যে আমরা ইলেকট্রোম্যাগনেটিক যে থেরাপিগুলো আছে, আল্ট্রাসাউন্ড, শর্ট ওয়েভ, এগুলা নিলে অ্যাকচুয়ালি বেসিক্যালি আমাদের ব্যথা কমে, অনেকটা ব্যথা কমে, শুধু এগুলো নিতে হবে। আর যখন এগুলা পর্যাপ্ত নেওয়ার পরও না কমে, তখন আমরা বলি যে একে রেজিস্ট্যান্ট ফ্রোজেন শোল্ডার, তখন এইটাকে অন্য উপায়ে আমাদেরকে ট্রিট করতে হবে। আচ্ছা, তার মানে 3 থেকে 6 মাস পর্যন্ত ব্যথাটা থাকতে পারে। এর আগে অ্যাকচুয়ালি ব্যায়াম বা কনজারভেটিভ ট্রিটমেন্ট, যে সেইভাবে ফিজিওথেরাপি, নিয়মিত ব্যায়াম, এগুলির মাধ্যমেই করতে হবে। কিন্তু আমাদের কাছে অনেক সময় দেখা যায় 1-2 মাসের রুগীরাই আসছে কিন্তু ইনজেকশন নিয়ে আসছে। সো এই ইনজেকশনের প্রয়োজনীয়তাটা কতটুকু, যথাযথ না ব্যবহার করলে কি হতে পারে, সে বিষয়ে যদি একটু বলেন স্যার। আচ্ছা, ইনজেকশন যে আমরা নেই স্টেরয়েড, অ্যাকচুয়ালি এটা হলো সাময়িক একটু ব্যথা কমতে পারে, কিন্তু এই ইনজেকশনটা তো ফ্রোজেন শোল্ডারের ক্ষেত্রে ঠিক জায়গায় যেতে হবে। আমাদের ধারণা যে
ফ্রোজেন শোল্ডার বা যেটা আমরা বুক নলেজ বলে আমাদের, যে এটা হলো ভিতরে যে ক্যাপসুল থাকে পর্দা, সেটার ডিজিজ ফ্রোজেন শোল্ডারটা। সেটা কি হয়, সেখানে টিস্যু হয়ে একে শক্ত হয়ে যায়, এই জন্য নড়াচড়া বন্ধ হয়ে যায়। আচ্ছা, সুতরাং যদি আমার ফ্রোজেন শোল্ডার ট্রু ফ্রোজেন শোল্ডার হয়, জেনুইন ফ্রোজেন শোল্ডার, তাহলে আমার ইনজেকশনটা ওই ভিতরে যেতে হবে, জয়েন্টের ভিতরে, না হলে সে কিন্তু ঠিক পরিমাণ কাজ করবে না। এখন ওখানে গেলে দেখা যাচ্ছে ওই টিস্যুটা আপনার যে স্কারিং হয়, সেই স্কারিংটা কন্ট্রাকশনগুলো কমে যায়, হয়তো কিছু রিল্যাক্স হয়, তখন হয়তো একটু ব্যথা কমে। কিন্তু অনেক সময় হাত নড়াচড়া হয়েছে, ফ্রোজেনটা রিলিজ হয়ে গেছে, কিন্তু কাঁধে ব্যথা হয়। কাঁধে ব্যথা হওয়ার কারণ হলো তখন যে তার যে মাসেলগুলো আছে উইক, দুর্বলতা, সেই উইকটা বা মাসেলকে শক্তিশালী যখন হবে, যখন জোড়াটা পূর্ণ নড়াচড়া হবে, হাড়ে পর্যাপ্ত ক্যালসিয়াম থাকবে, তখন তার ফ্রি টোটাল ব্যথা কমে যাবে, সব কিছু কমে আসবে। আচ্ছা, এরপরে স্যার আমরা অনেক সময় কমনলি জানি যে এখানে পিআরপিরও একটা প্রয়োজন, মানে ব্যবহার হচ্ছে এখন রিসেন্ট টাইমে, স্টেম সেল থেরাপিও দেওয়া হচ্ছে। এর প্রয়োজনীয়তা বা এর উপকারিতাটা কতটুকু পায়? অ্যাকচুয়ালি স্টিম সেল, পিআরপি আপনি যা বলছেন এগুলা একটা রাইজিং একটা সাবজেক্ট, বা এগুলাকে আমরা যদি বলি রিজেনারেটিভ মেডিসিন বা আমাদের অর্থোপেডিক ভাষায় আমরা বলি অর্থোবায়োজেন, এদের একটা রোল আছে, রোলকে অস্বীকার করা যায় না। অনেক সময় আপনার আমি এক্সাম্পল দিয়ে দেখি, আমরা যেটা এটাকে বলি অগমেন্ট করা, যে ন্যাচারাল হিলিং। যেমন আমরা অনেক সময় এই যে রিপেয়ার করি শোল্ডারে, সাপোজ শোল্ডারে আমরা টেন্ডন রিপেয়ার করি, রোটাটার কাপ রিপেয়ার করি, আর হাঁটুর মধ্যে মিনিসকাস রিপেয়ার করি। মিনিসকাস রিপেয়ার পর সেখানে আমরা কিছুটা পিআরপি দিয়ে দিলাম, এগুলাতে দেখা যাচ্ছে হিলিংটা ভালো হয়ে যায়। এই ধরনের স্টাডি আছে যে অগমেন্ট করা হয়, তাহলে এটা হিলিংটা ভালো হয়। একদম যে হয়তো যারা এই পিআরপি নিয়ে কাজ করে তারা হয়তো বলছেন বা তারাও দেখাচ্ছেন যে এটাকে যে কোনো ইনজুরিতে, হয়তো গ্রেড 1-2 ইনজুরিতে বা লং স্ট্যান্ডিং যে কোনিক দীর্ঘমেয়াদী ব্যথাগুলোতে হয়তো আপনার পিআরপিতে রোল প্লে করে। এটা স্পেসিফিক অ্যাকচুয়ালি চিকিৎসা, সবাই তো আমরা এক কাজ করলে হবে না, যে যা চিকিৎসা দিতে হবে, তাইলে সেই রেজাল্টটা রুগীকে ফলো আপ করতে হবে, রেজাল্টটা দেখতে হবে কি হবে। ওকে, অনেক ধন্যবাদ স্যার। কিন্তু এই জায়গাতে আমরা ফ্রোজেন শোল্ডার ছাড়াও আরও দুইটা জিনিস কাঁধের খুব কমনলি পেয়ে থাকি, যে অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস একটাকে বলে থাকে, হয়তো এটা ফ্রোজেন শোল্ডারের একটা সিনোনিমস বা পার্ট, আর একটা হচ্ছে শোল্ডার ইমপিঞ্জমেন্ট। এই দুইটাকে কিভাবে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি বা রোগী হিসেবে কিভাবে কাজ করতে পারে? আচ্ছা, ইমপিজমেন্ট, শোল্ডার ইমপিজমেন্ট বা রোটাটর ফ্রোজেন শোল্ডার একটা দুইটা ডিফারেন্ট পার্থক্য আছে। অ্যাজ এ ক্লিনিশিয়ান হিসাবে বা শোল্ডার স্পেশালিস্ট হিসাবে আমরা এটাকে ডিফারেন্সিয়েট করব, তাহলে রোগীর চিকিৎসাটা ভালোভাবে পাবে, সে দ্রুত আরোগ্য লাভ করবে। এখন ইমপিজমেন্ট বুঝতে হবে কি কি ধরনের হইতে পারে। যেমন আমরা একে ভাগ করি, এটা জয়েন্টের বাইরে ইমপিজমেন্ট, জয়েন্টের ভিতরে ইমপিজমেন্ট। জয়েন্টের ভিতরে অনেক সময় মাসল টিয়ার, লিগামেন্ট টিয়ার, আপনার ল্যাব্রাল টিয়ারে ভিতরে যে যখন নড়াচড়ায় ব্যথা হবে, হ্যাঁ ইমপিজমেন্ট, জোড়াটার পূর্ণ নড়াচড়া হবে। একটা জোড়ার সামনে এতটুকু হাত তুললাম, পাশে এতটুকু হাত তুললাম, পিছনে নিলাম, কিন্তু ব্যথা, নড়াচড়ায় ব্যথা, তাইলে আমাকে বুঝতে হবে কোনো একটা কিছু তাকে খোঁচা মারছে, ইমপিজমেন্ট করতেছে। দিস ইজ টাইপ অফ পেইন হলো ইমপিজমেন্ট পেইন। আর কিন্তু আমার জোড়াটা টোটাল নড়ছে না, তীব্র ব্যথা, হঠাৎ এরকম ঝাঁকি লাগলেই ব্যথা হয়ে ওঠে, আমার অনেকটা মুভমেন্টটা লিমিট হয়ে গেছে, সীমিত হয়ে গেছে, তখন ব্যথা। তখন এই স্টেজে আমরা বলি অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস অথবা ফ্রোজেন শোল্ডার, যেভাবেই বলি না কেন, বা পেরিক্যাপসুলাইটিস, এইটা। তাহলে এইটা ডিফারেন্সিয়েট করতে হবে। যেমন আমি নড়াচড়া করতেছি, ব্যথা হচ্ছে, তখন অনেক সময় আমরা বলি যে ইট ইজ ইমপিজমেন্ট ডিউ টু দ্য সাবঅ্যাকুমিয়ান ভার্সাইটিস হচ্ছে, টেন্ডিনাইটিস হচ্ছে, অথবা এসি জয়েন্টে আপনার অস্টিও আর্থাইটিস হয়ে অস্টিওফাইড মাসেলকে টেন্ডনকে ইমপিজ করছে, এই ধরনের। অনেক সময় ক্যালসিফিক টেন্ডিনাইটিস হয়, অনেক সময় অ্যাক্রোমিয়নের নিচে হাড় বেড়ে যায়, স্পার ইন্ডুইস, এই ধরনের এগুলাকে বলে এক্সটার্নাল ইমপিজমেন্ট বা সাব অ্যাক্রিমিয়ন ইমপিজমেন্ট,
এগুলা নিয়ে আসে। সুতরাং এজ এ ক্লিনিশিয়ান হিসেবে শোল্ডার স্পেশাল ডিফারেন্সিয়েট করা মোটামুটি 80 to 90% আমরা ডিফারেন্সিয়েট করতে পারি যে এটা ফ্রোজেন শোল্ডার, এটা ইমপিঞ্জমেন্ট। ফ্রোজেন শোল্ডার হোক বা ইমপিঞ্জমেন্টই হোক, প্রথম ধাপেই একদম ইঞ্জেকশন নিয়ে নেওয়াটা তো না, এটা অবশ্যই মানে পরামর্শের মধ্যে নাই স্যার। এজ এ ক্লিনিশিয়ান বা শোল্ডার স্পেশালিস্ট হিসাবে মানে আমি ইঞ্জেকশন খুব সহজে দেই না, দিই যে অনেক খুব তীব্র ব্যথা সহ্য করতে পারছে না, তখন হয়তো আমি একটা ইঞ্জেকশন দিলাম। কিন্তু অনেক সময় রোগীরা দেখা যায় যে গ্রামগঞ্জ থেকেও আসে, যে ইভেন ফার্মেসি বা ওখানে দোকানদাররা হচ্ছে কোয়াকরা দিয়ে দেয়। এটা কমন, এটা কমন সিনারিও। আর ইনজেকশন দিয়ে ইনফেকশন নিয়ে আমাদের কাছে আসে রোগী, এত সিভিয়ার শোল্ডার ইনফেকশন নিয়ে। এক্স্যাক্টলি, কারণ বিশেষজ্ঞ ছাড়া জায়গা মতো যদি ইনজেকশনটা না যায় তাহলে কিন্তু এইটার মানে হিতে বিপরীত হতে পারে, এবং এরকম রোগী কিন্তু অহরহ আমরা পাচ্ছি। এই জায়গাতে স্যার আমরা একটা ছোট্টভাবে জানতে চাবো যে শোল্ডারের এই ব্যথার ক্ষেত্রে দীর্ঘমেয়াদী পেইন কিলার খেতে হয় অনেক ক্ষেত্রে, সেটার কোনো মানে উপকারিতা আছে কিনা? বা অ্যাকচুয়ালি একটা ব্যথার ওষুধ এখন আমাদের সবারই আমি মনে করি টেন্ডেন্সি একটা ব্যথার ওষুধ দীর্ঘমেয়াদী কখনো খাওয়া উচিত না। প্রথমত হলো তার ব্যথার কারণটা কি সেটা বের করতে হবে। এখন যদি তার এই শোল্ডারের ব্যায়ামটা যদি আর্থাইটিস হয়ে থাকে তাহলে তো এই দীর্ঘমেয়াদী ব্যথাই থাকবে। যেমন আপনার গাউটি আর্থাইটিস হয়, যাদের রিউমাটয়েড আর্থাইটিস, অন্যান্য আর্থাইটিস, এগুলা তো আর শেষ না, কিউরেটিভ না, একে নিয়ন্ত্রণ করে রাখতে হবে। তাই এই জন্য দীর্ঘমেয়াদী। কিন্তু আমার উপদেশ থাকবে যখন ব্যথা হবে হয়তো তখন আপনি ব্যথার ওষুধ ছাড়া অন্য কি মেজার আছে, যেমন লাইক আপনি হট কম্প্রেশন অথবা কোল্ড কম্প্রেশন বা হালকা করে ওভারলাইং হালকা মানে অ্যানালজেসিক একটু দিতে পারেন। যদি তাও না কমে হয়তো একটা ওষুধ খেতে পারেন। যখনই ব্যথাটা সহ্যের মধ্যে চলে আসে স্টপ দ্য ড্রাগ, ব্যথা বন্ধ করে দিতে হবে। তখন অন্য যে ব্যবস্থাগুলো নিতে হবে, রেগুলার এক্সারসাইজ করতে হবে, একটু গরম শেক নিয়ে একটু এক্সারসাইজ করতে হবে, জি জি, এগুলা নিয়ে তার নিয়ন্ত্রণে রাখতে হবে। তাকে কিন্তু কাউন্সিলিং পেশেন্টকে করতে হবে যে এইটা আপনি নিয়ন্ত্রণ করে রাখতে হবে, তাহলে সে বুঝবে। অনেক অনেক ধন্যবাদ স্যার। নিব ছোট্ট একটি বিরতির পরে এসে আমরা কথা বলবো শোল্ডার ব্যথার অন্যান্য কারণগুলি নিয়ে। বিরতির আগে স্যার আমরা কথা বলছিলাম শোল্ডারের মানে বড় একটা সমস্যা যে ফ্রোজেন শোল্ডার বা অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস নিয়ে। এখন স্যার আমরা শোল্ডারের আঘাতজনিত কারণে যে প্রবলেমগুলি হতে পারে, আঘাতজনিত কারণে খুব কমনলি যেটা হয় যে জয়েন্ট ছুটে যাওয়া, শোল্ডার ডিসলোকেশন হয়ে যাওয়া, ছোট বাচ্চাদেরও হতে পারে, মানে যারা অ্যাক্টিভ লাইফে আছে বা খেলোয়াড়দের হয়। এই ক্ষেত্রে স্যার করণীয় কি? যেটা আমাদের কাছে আসে সেটা হলো যে যেমন আমরা একে বলি এটা শৌখিন খেলোয়াড়, যেটা কোনো প্রফেশনাল না, পেশাগত না, এরা সিম্পল খেলতে গেছে শোল্ডারে আঘাত পেয়েছে। সাধারণত যারা ইয়াং অন্যান্য কন্ট্যাক্ট স্পোর্টস করে, যেমন যারা ভলিবল খেলোয়াড়, বাস্কেটবল খেলোয়াড়, এই ধরনের একটা খেলোয়াড়রা আসে। আরেক গ্রুপ আসে যারা অ্যাকচুয়ালি ওয়ার্কার, লাইক যেমন যারা হাত উপরে করে ইলেকট্রিকের কাজ করে, বিভিন্ন কনস্ট্রাকশনের কাজ করে, উইন্ডো ক্লিন করে, যেমন বিভিন্ন ধরনের পরিষ্কার পরিচ্ছন্ন কাজ, এই ধরনের লোকেরও আসে আপনার শোল্ডারের ডিসলোকেশন বা ছুটে যাওয়ার কারণটা নিয়ে। তবে আরেক গ্রুপ যেটা সবচেয়ে বেশি আসে যেমন মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট, ট্রমাটিক ডিসলোকেশন। তবে যত গ্রুপরা আসে না কেন আমরা অ্যাকচুয়ালি দেখি যাদের আগের থেকেই সারা শরীরে জোড়াগুলা একটু ল্যাক্সিটি থাকে, ঢিলা থাকে জয়েন্টগুলা, এদের কিন্তু এই জোড়া ছুটে যাওয়ার প্রবণতাটা বেশি থাকে। তো এই যখন আসলো, এখন আজকে আমরা তখন তাকে অ্যাসেস করি যে এটা কি তার প্রথমবার নাকি বারবার জোড়া ছুটছে। অনেক সময় জিজ্ঞাসা করি যে আপনি ঘুমের মধ্যে জোড়া ছুটছে কিনা, আপনি এই যে জোড়া ছুটলো কয়েকবার ছুটছে, এবং এই জোড়া বসানোর জন্য আপনাকে কি হাসপাতালে যেতে হয়েছে কিনা, নাকি নিজেই নড়াচড়া ট্রেন এটা ম্যানিপুলেট করে বসিয়ে দেন। এই ধরনের কথাগুলো আমাদের কাছে ইম্পর্টেন্ট। কারণটা কি, একবার যদি জোড়া ছুটে এর মধ্যে হাড় ভেঙে যেতে পারে। তো একটা জোড়া তো দুই অংশ থাকে, একটা আমরা হিউমেরাল হেড সাইড বলি আর একটা হলো গ্ল্যানয়েড সাইড বলি, জোড়া গঠন করে। দুই দিকে হাড় ভাঙার
পসিবিলিটি থাকে। তো এখন যদি একবার জোড়া ছুটে যায়, দেখা যাচ্ছে 60-70% ক্ষেত্রে হাড় ভাঙতে পারে জোড়া ছুটার সাথে সাথে। তো জোড়া ছুটলে তো তার লিগামেন্ট ইঞ্জুরি হবে, ল্যাব্রাল ইঞ্জুরি হয়, ক্যাপসুল ইঞ্জুরি হয়, সাথে হাড়ও ভাঙে। যদি বারবার জোড়া ছুটে যায় তখন দেখা যাচ্ছে যে 80-90 হাড় ভাঙে। তো এখন এইটা যদি সে দীর্ঘদিন চলতে থাকে, এমন একটা পরিস্থিতিতে হয় তার ঘুমের মধ্যে ছুটে যায় জোড়া, হাসি কাশি দিতে গেলে জোড়া ছুটে যেতে পারে, সে কিছু ধরে টান দিয়েছে বা কিছু ধাক্কা দিচ্ছে, কিছু তুলতে গেছে, তখনও জোড়া ছুটে যেতে পারে। অনেক রুগীরা বলে যে আমি গাড়িতে উঠতে গেছি, গাড়ির হ্যান্ডেল ধরছি, জোড়া ছুটে গেছে, আমি ঘুমের মধ্যে তো হাত এরকম ছুটে যায়, মোবাইলে কথা বলতেছি, জোড়া ছুটে যায়। সুতরাং এই যেগুলো খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আমাদেরকে দেখার। সুতরাং এই ক্ষেত্রে এবং বারবার এই করার জন্য তার হাড় ভেঙে যাওয়া, লিগামেন্ট ছিঁড়ে গেলে জোড়াটা দ্রুত আর্থ্রাইটিস হওয়ার পসিবিলিটি দেখা দেয়। তো এইগুলাকে আমরা বলি যে আপনি এটা এরকম করে চলা যাবে না, এটা লাইফস্টাইলকে আপনার চেঞ্জ করে ফেলছে, জীবনযাত্রার মান কমিয়ে ফেলছে। সুতরাং এটার একটা উপযুক্ত চিকিৎসা আছে, এই চিকিৎসাটা গ্রহণ করতে হবে। আমি জাস্ট, যেহেতু আপনি শোল্ডার বিশেষজ্ঞ এবং শোল্ডার নিয়েই কাজ করছেন স্যার, আপনার মাধ্যমেই আমি জানাতে চাই, আমরা সবাই জানি কিন্তু এইটারও ব্যবহার হয় যে এরকম যখন মাল্টিপল টাইমে শোল্ডার খুলে যায়, ব্যবহার নাই কিন্তু তারপরও দেখা যায় পেশেন্ট আসে যে ইঞ্জেকশন দিয়ে। এই শোল্ডার খুলে যাওয়ার রোগীদের ইঞ্জেকশনের কোনো প্রয়োজনীয়তা আছে কিনা? না, ইনজেকশন হয়তো ওই যে ব্যথাটা একটু কমানোর জন্য, একটু ব্যথা কমানোর জন্য একটা ইনজেকশন দেয়, কিন্তু একে যে ঠেকানো যে আর ছুটবে না, এইরকম ইনজেকশনের কোনো রুল নাই, এরকম কোনো এখন পর্যন্ত কোনো রুল নাই। এখন পর্যন্ত যে জিনিসটা আসছে যে এই জোড়া ছুটে যাওয়া বন্ধ করার জন্য আমরা যেটা 2 উপায়ে বন্ধ করি, সেটা হলো প্রথম তো এক ফিজিওথেরাপি, ব্যায়াম করে মাসেলকে বিল্ড আপ করতে পারি, আর দ্বিতীয়ত হলো সার্জারি। সেই সার্জারিটা 2 উপায় হয়, একটা হলো না কেটে যন্ত্রের সহায় আর্থ্রোস্কোপিক সার্জারি, আর একটা হলো কেটে সার্জারি করা বন্ধ করা যায়। তবে সার্জারিটাও তো একদম যখন মানে একদম কোনো উপায়ান্তর না থাকে সেই সময় করা যায়। এবং যেটা বললেন স্যার যে কোনো বিশেষজ্ঞ চিকিৎসক, বিশেষ করে অর্থোপেডিক্সের ডাক্তারের কাছে পরামর্শ না নিয়ে এরকম ছুটে যাওয়ার ক্ষেত্রে ইনজেকশনের কোনো ভূমিকা নেই এবং এটা অবশ্যই নেওয়া উচিত না। এবং ইনজেকশনের রোলই না, যখন জোড়া ছুটে যায় বারবার, এর অন্য কোনো চিকিৎসা পদ্ধতি আর নাই, তখন এর ডাইরেক্ট পদ্ধতি হলো যে লিগামেন্ট ছিঁড়ে গেছে, সেটা ল্যাব্রাল ছিঁড়ে গেছে, সেটার অপারেটিভ প্রসিডিউর মাধ্যমে রিপেয়ার করে দেওয়া। এক্ষেত্রে স্যার 2টা বিষয় থাকে অনেক সময়, আমরা যেহেতু একদম স্পেশালাইজড বিষয় নিয়ে কথা বলছি, একটু জয়েন্ট খুলে যাওয়া তো একটা আছে, শোল্ডার জয়েন্ট খুলে যাওয়া, আরেকটা জয়েন্টও দেখা যায় যে এখানে হাড়টা উঁচু হয়ে গেছে, যেটা এসি জয়েন্ট। এই এসি জয়েন্ট ডিসলোকেশন নিয়েও অনেকের মধ্যে একটা ধারণা থাকে, যে এই বিষয়ে যদি একটু বলেন। অ্যাকচুয়ালি আগের যুগে যে এসি জয়েন্ট ছুটে যেত, এই জয়েন্টটা উঠে যায়, কমন বেশ রুগী আছে। আমি যদি শোল্ডারের রুগী আপনার 10 জন রুগী দেখি, এর মধ্যে 4-5 জন থাকা যাচ্ছে এসি জয়েন্ট। এখন আগের যুগে এর একটা পারফেক্ট কোনো চিকিৎসা ছিল না, এই জন্য এসি জয়েন্ট নিয়ে তখন সবাই না, আমাদের অর্থোপেডিক্স স্পেশালিস্টরা আমরা বলতাম ব্যায়াম করেন। একশো রুগীর কমপ্লেইন থাকে, সে এই কাঁধে শুইতে পারে না, মনে হচ্ছে এইদিকে চামড়া ভেদ করে বের হয়ে যাবে, আবার ভারী কিছু ওজন তুলতে পারে না, এই ধরনের কমপ্লেইন। সবসময় একটা ইরিটেশন থাকে এইদিকে যে মাসেল, এই ইরিটেশন জন্য তার এইদিকে ঘাড় ব্যথা, পিঠে ব্যথা, হাতে চলে আসতে পারে ব্যথা। সুতরাং আগের যুগে যে চিকিৎসা দিত, অনেক সময় এটা কেওয়ার দিত বা স্ক্রু লাগানো হতো, প্লেট লাগানো হতো, দেখা যেত সব ব্রেক হয়ে যায়, ব্রেক হয়ে বের হয়ে আসে, তখন রুগীরা একটা হতাশ, এই যে বলতো যে একটা ভালো চিকিৎসা নয়। কিন্তু আমরা অ্যাকচুয়ালি বর্তমানে এরকম পারফেক্ট চিকিৎসা ব্যবস্থা আমরা এর জন্য করে থাকি, এই যাহাতে যেমন আমরা আজকাল এমন চিকিৎসা করি, এর মধ্যে কোনো স্ক্রু লাগায় না, কোনো তার লাগায় না, যেটা পরবর্তীতে খুলতে হয় না, যেটা ফেইলুর হওয়ার স্কোপ নাই, প্লেট নাই যে আবার খুলো। আমরা যে লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার জন্য জোড়াটা উঠে গেছে, সেই নতুন করে সেই অ্যানাটমিক লিগামেন্ট তৈরি করে দেই, যার জন্য ওইটা বসে যায়। ওকে, এরকম অপারেশনের ক্ষেত্রে একজন যদি খেলোয়াড়ও ফিরতে চায় পুরোদমে খেলাতে, এটা সম্ভব, এটা পসিবল খেলাতে। ওকে, সো এইরকম জিনিসগুলির মাধ্যমেই যে একজন শোল্ডারের
আমরা যেটা মনে করে থাকি যে শোল্ডার জয়েন্টের জাস্ট একটা পার্ট খুলে যাচ্ছে এটাই ওইটা সমস্যা, এরকম না। এই বিষয়গুলি নিয়েই স্যার আমি আরেকটু ডিটেলস জানতে চাবো যে যখন খুলে গেল, শোল্ডার খুলে গেল, এই সময় তো অনেক ওই যে ল্যাব্রামটা থাকে এটা ড্যামেজ হয়, এই অপারেশনের কি বাংলাদেশে সম্ভব এখন? হ্যাঁ, না সম্ভব তো অবশ্যই। আমি ধরেন এই শোল্ডারের কাজ শুরু করি 2006 সাল থেকে। 2006 সাল থেকে প্রথম ব্যক্তি হিসাবে বাংলাদেশের কাঁধের জোড়ার যত নিউ টেকনোলজি আছে সেটার জন্য আমি অ্যাকচুয়ালি দীর্ঘ 1 বছর ফ্রান্সে এই ট্রেনিং করে আসি শুধু শোল্ডারের উপর, যে এর কী কেননা তার আগে আমাদের দেশে কোনো শোল্ডারের চিকিৎসা হতো না। এটাকে আমরা ধরে রাখতাম একটা ডার্ক সাইড, মানে কেউ চিকিৎসা জানতো না বা দিতে পারতো না রুগীদের কাছে, এই জন্য আমাদের দেশে রুগীরা বাইরে চলে যেত। কিন্তু এখন অনেক রুগীকে আমরা বাইরে যাওয়া থেকে বন্ধ করছি, যে এই দেশে আমাদের কাছে চিকিৎসা হয়। কারণটা হলো কি, এই যে আপনি বললেন যে শোল্ডার জোড়া বারবার ছিঁড়ে যায়, যেখানে লিগামেন্ট, ল্যাব্রাম, ক্যাপসুল টিয়ার হয়। এখন তো আমরা একে না কেটে শুধু 2-3টা ছিদ্রের মাধ্যমে যে লিগামেন্টগুলো ছিঁড়ে গেছে সেগুলো ঠিক আগের পজিশনে বসে তাকে রিপেয়ার করে দেই। সেটা যে আমরা বলি ইট ইজ কল আর্থ্রোস্কোপিক সার্জারি। মাত্র রুগীর যখন অপারেশন করব সে 3 থেকে 4 ঘন্টা পরে বাসায় চলে যেতে হবে, হাসপাতালে থাকতে হয় না, তার কোনো রক্তক্ষরণ হয় না, তার ইনফেকশান নাই, তাকে জোড়া জমে যাওয়ার পসিবিলিটি নাই, রক্ত দিতে হয় না। এসে যেদিন ভর্তি হচ্ছে ওই দিন বিকালে অথবা পরদিনে চলে যেতে পারে। আর অন্যান্য কেটে অপারেশন করলে তো হাসপাতালে 5 থেকে 7 দিন থাকতে হয়, তবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে দিতে হয়। এরকম শোল্ডার ডিসলোকেশনের অপারেশনের পরবর্তীতে ফ্রোজেন শোল্ডার বা অ্যাডহেসিভ ক্যাপসুল মানে অ্যাডহেশনটা বেশি হওয়ার সম্ভাবনাটা থাকে, সেক্ষেত্রে প্রিভেনশনের পরামর্শ কি থাকে? যে কোনো সার্জারিরই ছোট বড় কমপ্লিকেশন থাকতে পারে, কেন শোল্ডার একটা ভেরি সেন্সিটিভ ব্যাপার। কেননা আপনি যদি ইভেন আঘাত হোক, যে ছোট্ট একটা আঘাত পেয়েছে, সেরপরও জোড়াটা জমে যেতে পারে। এখন আমরা যারা আর্থ্রোস্কোপিক সার্জারি করে তার অথবা মাসেল টিয়ার হয়েছে, টেন্ডন টিয়ার, সেটা রিপেয়ার করলাম, অথবা তার জোড়া ছুটে যায় সেটা লিগামেন্ট, ল্যাব্রা রিপেয়ার করলাম, তবে আমরা তাকে তো জোড়া লাগানোর সময় দিতে হবে। কেননা এই লিগামেন্টগুলো তো হাড়ের সাথে যুক্ত থাকে, তা আবার ছিঁড়ে গেছে, হাড় থেকে ছুটে গেছে, তো এই তাকে আবার টেনে এনে হাড়ের সাথে লাগাই আমরা। এখানে যে আমরা ছোটো সুতা দিয়ে লাগিয়ে দিই ড্রিল, তো এটা তো তাকে ওখানে একটু হিলিং হওয়ার সময় দিতে হবে। তো কিন্তু একটা নির্দিষ্ট সময় আমরা হাতটাকে তার এইভাবে রাখি, ধরেন 4 সপ্তাহ হলে সাধারণ পাবলিককে রাখি, অথবা সে যদি অ্যাক্টিভ পার্সন হয়, খেলাধুলা করে, স্পোর্টিং পার্সন হয়, তাহলে তার হাতটা 6 সপ্তাহ আমরা এইভাবে রাখি। তবে মাঝে মাঝে খুলে সোজা ভাঁজ করা, ব্যায়াম করা, তারপরে তার অ্যাকচুয়ালি রিহ্যাবিলিটেশন প্রোগ্রামটা আমরা শুরু করি। একটা নির্দিষ্ট সময়ে এতটুক মুভমেন্ট করবে, তারপরে এতটুক মুভমেন্ট করবে, তারপরে হাতের শক্তিশালী ব্যায়াম করবে। এখন তারপরে যদি কেউ খেলোয়াড় হয়ে থাকে, সে যদি বাস্কেটবল খেলোয়াড়, ভলিবল প্লেয়ার, তাকে আমরা বলি হয়তো 6 থেকে 9 মাস এর মধ্যে আপনি আপনার গেমসে ফিরে যেতে পারবেন, তার আগে না। কেন তাকে এটা হিলিংয়ের সময় দিতে হবে। এখন সে কি গেম করে ওই গেম অনুযায়ী তাকে স্পেসিফিক ওয়ার্ম আপটা, স্ট্রেচিং, স্ট্রেংথেনিং করে তার খেলতে যেতে হবে। কিন্তু একটা যদি অফিস বেয়ার হয়, শোল্ডার সার্জারি পরের দিন থেকে কিন্তু সে অফিস করতে পারবে ইচ্ছা করলে, সে ওই হাত দিয়ে খেতে পারবে, চিরুনি করতে পারবে, তার সব কিছু করতে পারবে। ওকে, অনেক অনেক ধন্যবাদ স্যার। কারণ এই যে বাংলাদেশেই এখন শোল্ডারের যে এত অ্যাডভান্স ট্রিটমেন্টগুলি সম্ভব, এটা কিন্তু অনেকেই আমরা জানি না। এবং সবচেয়ে বড় কথা, সারা পৃথিবীতেই যে এই যে এসি জয়েন্টের কথা যেটা বললেন স্যার, যে এই যে বাংলাদেশে না এটা মানে অ্যাডভান্স ট্রিটমেন্ট এখন দেশেই সম্ভব, এই বিষয়গুলি নিয়ে স্যার আপনার কাছ থেকে জেনে খুবই মানে উপকারী হচ্ছে। কারণ একজন চিকিৎসক হিসেবেও এই বিষয়টা জানাটা খুব জরুরি, কারণ শোল্ডার ডিসলোকেশন কিন্তু খুব কমনলি বাংলাদেশে বিভিন্ন জায়গা থাকছে। নিচ্ছি ছোট্ট একটি বিরতি পরেই ফিরে এসে আমরা কথা বলবো কাঁধের অন্যান্য ব্যথাগুলির কারণ নিয়ে। জি, বিরতির আগে আমরা কথা বলছিলাম শোল্ডারের বিভিন্ন রকম অ্যাডভান্স
মানে অপারেশনের পদ্ধতিগুলি নিয়ে। এখন স্যার আমরা জানতে যাব কাঁধে ব্যথার তো কাঁধের কারণে যে সমস্যাগুলি হচ্ছে তার চিকিৎসাটা নিচ্ছি, কিন্তু কাঁধের ব্যথার একটা বড় কারণ যেটা প্রথমে বললেন স্যার, রেফার্ড পেন, মানে ঘাড়ের সমস্যা থেকে, সার্ভাইকাল স্পন্ডিলোলাইসিসের রেফার্ড পেন। এই ক্ষেত্রে স্যার কিভাবে চিকিৎসক হিসেবে বুঝবে যে এটা কাঁধে ব্যথা না ঘাড়ে ব্যথা এবং সে পর্যায়ে? এটা অ্যাকচুয়ালি আপনি খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন। আমরা অনেক সময় ডিফারেন্সিয়েট করতে পারি না কোনটা কাঁধের ব্যথা নাকি ঘাড়ের ব্যথা। অ্যাকচুয়ালি আমরা জানতে হবে অ্যাজ এ ক্লিনিশিয়ান বা স্পেশালিস্ট হিসাবে যারা ঘাড় নিয়ে কাজ করে, স্পাইন নিয়ে, সার্ভাইকেল স্পাইন নিয়ে কাজ করার ডাক্তাররা এখন আলাদা, আবার কাঁধের তো আলাদা আছে। তাই সার্ভাইকেল স্পন্ডোলাইসিস অ্যাকচুয়ালি এটা ডিজেনারেটিভ একটা ডিজিজ। যখন সার্ভাইকেল যে ভার্টেব্রাগুলা হয় বৃদ্ধি হয়ে, ওস্টিওফাইড হয়ে, বা অনেক সময় ডিস্কের বা অন্য লিগামেন্টসের জন্য নার্ভের কম্প্রেশন করে, সার্ভাইকেল যে নার্ভগুলা স্নায়ুর কম্প্রেশনের জন্য সাধারণত এই যে ঘাড়ের যেটা ঘাড়ের ব্যথাগুলা আপনার বিয়ন্ড দ্য এলবো, মানে হাতে চলে আসবে, হাতে পর্যন্ত আসে। এই কাঁধেও তো থাকে এবং হাতে আসে। যখন হাতে পর্যন্ত ব্যথা আসে কোনোর নিচে, তখন অ্যাকচুয়ালি আমরা ব্যথাগুলা বলি যে এটা ঘাড়ের ব্যথা। কিন্তু কাঁধের সমস্যার জন্য ব্যথা, কাঁধ শোল্ডার জয়েন্ট, এই সমস্যার ব্যথাগুলা কখনো কোনোই নিচে আসবে না। আচ্ছা, ইভেন হয়তো কোনোর ওই এপিকন্ডাইলে, ল্যাটারাল টেনিস এলবো, যেটা ল্যাটারাল এপিকন্ডাইলে ব্যথা, টেনিস এলবো পর্যন্ত হয় কাঁধের ব্যথার জন্য, কাঁধে ব্যথার জন্য। কিন্তু ঘাড়ের ব্যথা আপ টু হাতে পর্যন্ত চলে আসবে, আপনার হাত পর্যন্ত আসবে। শুধু একটা পার্থক্য বুঝতে হবে। আবার তারপরে ধরেন, আবার অনেক সময় আমরা দেখি যে যেগুলা হলো ঘাড়ের ব্যথা, স্পন্ডোলাইসিসের ব্যথা বা সার্ভাইকাল ডিস্কের ব্যথা, অন্যান্য যে ব্যথাগুলা সাধারণত পিঠে, যেটা স্কাপুলা বলি, এইদিকে বার্নিং সেন্সেশন করে, বার্ন হয়, নার্ভের স্নায়ু সুপারফিশিয়াল থাকে উপরের দিকে। কিন্তু যখন কাঁধের মাসেলের সমস্যা হবে, সেই মাসেলগুলো ভিতরে ব্যথা, মনে হবে যে মাংসের ভিতরে ব্যথা হয়। রুগীরা এইভাবে বলে। অ্যাকচুয়ালি অনেক কিছু তো আমরা রুগীদের থেকে শিখি। রুগীরা বলে যে ডিপে ব্যথা হয়। অনেক সময় আপনি যদি দেখেন যে ঘাড়ের একেবারে হাত পর্যন্ত ব্যথা, কিন্তু শোল্ডার মুভমেন্ট করে আপনি দেখেন যে শোল্ডার মুভমেন্ট ঠিক আছে, কোনো অসুবিধা হয় না। কিন্তু যদি শোল্ডারের যে কোনো প্রবলেমে, ইভেন শোল্ডারের মুভমেন্ট সে এফেক্ট করবে, বলবে যে ব্যথা, এই ভিতরে ব্যথা, জয়েন্টের ভিতরে ব্যথা। এই ধরনের অনেকগুলা ডিফারেন্সিয়েট করে আমরা কোনটা কাঁধের ব্যথা, কোনটা ঘাড়ের ব্যথা, এটা তো ক্লিনিক্যালি বা রুগীর থেকে শুনে আমরা বুঝতে পারি। তাছাড়া তো আমরা ওই পরীক্ষা নিরীক্ষা করলে এটা এক্সরে, এমআরআই ইত্যাদি আমরা ডিফারেন্সিয়েট করেই পারি কোনটা ঘাড়ের ব্যথা, কোনটা কাঁধের ব্যথা। কিন্তু আবার অনেক সময় এবং খুব কমনলি এটা পাওয়া যায়, কারণ বয়স্কদের যেহেতু ফ্রোজেন শোল্ডার বা কাঁধের সমস্যা হয়, সেক্ষেত্রে সার্ভাইকাল থাকে, দুইটা একসাথেই থাকে, এবং তখন কিন্তু দুইটার চিকিৎসাটাই করা মানে করণীয়। হ্যাঁ, একের ডায়াগনোসিস আমরা করি, সে দুই সাইডে অসুবিধা, সার্ভাইকাল স্পন্ডাইলাইসিস, ওইদিকে ফ্রোজেন শোল্ডারে ফ্রোজেন শোল্ডার অথবা শোল্ডার ইমপিজমেন্ট হতে পারে, রোটাটর কাফ ডিজিজ নিয়ে ভুগতে পারে। সেক্ষেত্রে ফিজিওথেরাপি করণীয় নাকি অন্য কোনো? না, প্রথম ধাপে তো একটা রুগীকে হঠাৎ আমার কাছে আসলে, যে আমি যদিও আমি জানি যে আপনার এইটা সার্জারি লাগবে, এটা কনজারভেটিভ হবে না, কিন্তু তথাপিও আমরা কনজারভেটিভ চিকিৎসা আগাই। কিন্তু অনেক সময়, যেমন আপনি যে কথাটা বলছেন, অনেক সময় সার্জারি ইন্ডিকেশান, কিন্তু তো তাকে তো পারমিট করতে হবে। একটা লোক যদি 85 ইয়ার্স হয়, অন্যান্য কোমরবিডিটি, হার্টের ডিজিজ, ফুসফুসের ডিজিজ, সেগুলো তো আমরা তো আর তখন সার্জিক্যাল ইন্টারভেনশনে যেতে পারবো না। সেই ক্ষেত্রে তাকে রোগটাকে নিয়ন্ত্রণ করব বা কনজারভেটিভ চিকিৎসা, সেটা কি ওষুধ হইতে পারে, ব্যায়াম হইতে পারে, ফিজিওথেরাপি ইত্যাদির মাধ্যমে আমরা তাকে নিয়ন্ত্রণে করব। অনেক ধন্যবাদ স্যার, কারণ এইরকম কমন প্রবলেমগুলি নিয়ে একটা লোক কিন্তু দীর্ঘমেয়াদী সময়, কারণ এটা ক্রনিক্যালি কিন্তু এই পেইনটা পারসিস্ট করতে থাকে, সেই জন্য এই আপনার উপসর্গ মানে এই পরামর্শগুলি অবশ্যই একজনকে হেল্প করবে। নিব ছোট্ট একটি বিরতির পরে আমরা ফিরে আসব শোল্ডারের অ্যাডভান্স ট্রিটমেন্ট অপশনগুলি নিয়ে। বিরতির আগেই আমরা স্যার শোল্ডার জয়েন্টের বিভিন্ন মানে ব্যথার কারণ,
কাঁধে ব্যথার জন্য হতে পারে, অন্যান্য রোগের কারণে হতে পারে, সে বিষয়গুলি নিয়ে কথা বললাম। এখন স্যার আমরা শেষে একদম এসে জানতে যাব, বাংলাদেশের শোল্ডারের কাজ খুব কম হয় আমরা জানি, কিন্তু অনেক অ্যাডভান্স অপশনও এখন অ্যাভেলেবল। আমরা কি আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে শোল্ডার জয়েন্টের অপারেশনের ক্ষেত্রে বা চিকিৎসার ক্ষেত্রে একই পর্যায়ে আছে কিনা যদি একটু জানান। যে খুবই গুরুত্বপূর্ণ কথা বলছেন, ধন্যবাদ। এবং আমি জানানোর জন্য খুবই আগ্রহী ছিলাম জনগণকে কথাটা। অ্যাকচুয়ালি যেমন শোল্ডারের সর্বশেষ যেটা লেটেস্ট আমাদের দেশে আমরা আনছি, এবং এই বছরে 25 সালের এই ফেব্রুয়ারি মাসে আমরা শুরু করছি, সেটা হলো টোটাল শোল্ডার আর্থোপ্লাস্টি, অর্থাৎ পুরা জোড়াটাকে নতুন জোড়া করে দেখা। যখন এবং তার মধ্যে আরও যদি স্পেসিফিকে যাই, তাহলে আমরা বলি যে এটা রিভার শোল্ডার আর্থোপ্লাস্টি। অর্থাৎ এটা কখন করব? যখন একটা শোল্ডারে সিভিয়ার আর্থাইটিস হয়ে জয়েন্টটা নষ্ট হয়ে গেছে, তার সব মাসেলগুলা, লিগামেন্টগুলা আপনার ড্যামেজ হয়ে গেছে, দীর্ঘমেয়াদী ব্যথা, আর্থাইটিস বা আঘাতের কারণে তার উপরের সাইডে হাড় ভেঙে গেছে, জোড়া ছুটে গেছে, তখন তাকে তো এই অবস্থায় তো রুগী কষ্ট পাচ্ছে, ব্যথা পাচ্ছে, হাত তুলতে পারে না, তার নড়াচড়া করতে পারে না, দৈনন্দিন যে জীবন যাত্রা চলতে গিয়ে যে ধরনের কাজগুলো কিছুই নাই, টোটাল সে দেখা যাচ্ছে যে একেবারে ডিজাবল হয়ে গেছে। সেই ক্ষেত্রে অ্যাকচুয়ালি আমরা যদি দেখি যে সব মাসেল নষ্ট, কিন্তু ডেলটয়েড মাসেল একটা বলছে যে সব, এই মাসেলটা যখন তার অ্যাক্টিভ থাকে বা এটা ফাংশনিং থাকে, তখন আমরা একে বলি যে তার এই শোল্ডার জয়েন্টটা রিভার শোল্ডার আর্থোপ্লাস্টি, অর্থাৎ নতুন একটা জয়েন্ট লাগিয়ে দিতে পারবে। এই জয়েন্ট লাগানোর কারণে সে তার মোটামুটি হাত তুলতে পারবে, স্বাভাবিক জীবনযাত্রায় সে ফিরে আসবে, এরকম। সেটা রিভার শোল্ডার আর্থোপ্লাস্টি আমরা কেন বলছি? যেমন টোটাল চেঞ্জ করে দেওয়া। যেমন আমরা বলি নিচের দিকে হিউমারাল হেড, মাথাটা থাকে, উপরের দিকে গ্ল্যানয়েড ক্যাভিটি থাকে, এখানে নর্মাল জোড়ার গঠন বা না, কিন্তু আমরা এইরকম একটা জয়েন্ট পাল্টে দিই পুরা রিভার্স। সেক্ষেত্রে আপনার হিউমারালের সাইডে থাকবে গ্ল্যানয়েড, আর গ্ল্যানয়েডের সাইডে থাকবে হিউমারাল হেড, বলটা। এইরকমভাবে এটা নতুন জয়েন্ট, যেটা আমাদের দেশে আমরা, যদিও বাইরে ইস্টার্ন কান্ট্রিগুলো অনেক আগেই শুরু হয়েছে, কিন্তু এটা আমরা এই প্রথম 25 সালের ফেব্রুয়ারি মাসে এই দেশে শুরু করেছি, এবং এটা আমরা এখন নিয়মিত করতেছি। যাদের জন্য এটা প্রয়োজন, ওইসব রুগীদের জন্য এই জয়েন্টটাকে আমরা রিপ্লেসমেন্ট করে দিচ্ছি। হাতটাই হচ্ছে কি বার্ডেন হয়ে গিয়েছে, হাত তো আমাদের কাজের হেল্প করবে, সেটাই যখন একটা বার্ডেন হয়ে গেছে, কোনো মুভমেন্ট করতে পারছি না, তখন ডেফিনেটলি লিমিটেড মুভমেন্ট দিয়েও যদি আমি ডে টু ডে কাজটা করতে পারি, সেক্ষেত্রে অবশ্যই এটার উপযোগী হবে। এছাড়াও স্যার মানে ফুটা করে আর্থ্রোস্কোপিক্যালি যে সার্জারিগুলি হয়, সে বিষয়ে যদি একটু বলেন। আচ্ছা, আর্থ্রোস্কোপি তো হলো এমন একটা সফিস্টিকেটেড যন্ত্র, যেটা 21 শতকে অর্থোপেডিক চিকিৎসা তার সর্বাধুনিক একটা প্রযুক্তি। এই আর্থ্রোস্কোপিকটা ধরেন আমরা ছোট 2-3টা ফুটা করে আপনার স্কোপ, ক্যামেরাযুক্ত স্কোপ জয়েন্টে প্রবেশ করে এবং মনিটরে দেখি। অ্যাকচুয়ালি যে আর্থ্রোস্কোপটা এমনভাবে একটা জয়েন্টকে 360 ডিগ্রিতে আমরা দেখতে পাই, কাঁধের জোড়া, যেই জোড়াটা অর্থোপেডিক সার্জনদের ক্ষেত্রে একটা ভয়ঙ্কর ব্যাপার, যেটা আমরা কেটে করলে দেখলে কিছু দেখা যায় না, কিন্তু মনিটরে আর্থ্রোস্কোপির সাহায্যে পুরা দেখি। তো এখন যখন আমরা আর্থ্রোস্কোপ জয়েন্টে দেখলাম ঢুকে, তখন কি কি অসুবিধা আছে এটা আমরা অ্যাসেস করে পেলাম, বা নর্মাল যে গঠন বা অস্বাভাবিক গঠন সেটা দেখতে পাই। যখন যদি অস্বাভাবিক যেটা, সেটা সেই রোগের কারণে হোক অথবা কোনো আঘাতের কারণে তার ল্যাব্রাম, লিগামেন্ট, ক্যাপসুল ছিঁড়ে যাক, সেই ক্ষেত্রে আমরা সাথে সাথে ডায়াগনোসিসও করলাম, সাথে সাথে ওটার চিকিৎসাও দিলাম। যেমন কমন আর্থ্রোস্কোপিক প্রসিডিউর আমরা যেগুলো করি, যেমন তার মাসেল বা টেন্ডন, রোটাটার, এগুলো ছিঁড়ে যায়, যার জন্য সে হাত তুলতে পারে না, জামা কাপড় খুলতে পড়তে অসুবিধা, পিছনে হাত নিতে পারে না, মাথার উপরে হাত নিতে পারে না, এই ধরনের টেন্ডনে সে আঘাত হোক অথবা ডিজেনারেটিভ কারণে হোক, এগুলো যখন পাই আমরা তার রিপেয়ার করে দেই ভিতরে। সেই রিপেয়ারটা কি হয়, এমন একটা ছোট সুতা থাকে, স্ক্রু থাকে, সেটা হাড়ের সাথে স্ক্রুটা লাগিয়ে ওই যে সুতা থাকে সেটা দিয়ে ছিঁড়া অংশটাকে রিপেয়ার, সেলাই করে দেই। কিন্তু আজকাল এমন জিনিস বের হয়েছে যে আপনি এক্সরে করলেও ওই ছোট স্ক্রুটা দেখা যাবে না, এবং একটা নির্দিষ্ট সময়ে গিয়ে ওই স্ক্রুটা হাড়ের সাথে মিশে যায়, বায়োডিগ্রেডেবল
অ্যাঙ্কর বলি আমরা, শোল্ডারের খাতে বায়োডিগ্রেডেবল অ্যাঙ্কল। তাহলে সে কি করলো, ওই সুতাটা অ্যাঙ্করটা ওই মাসেলটাকে হাড়ের সাথে লাগিয়ে দিল এটা। তারপরে হলো যে ওই যে ইমপিচমেন্টের কথা, হাত নাড়াইতে পারে না, ভিতরে হাড় বেড়ে গেছে, বার্সাইটিস হয়েছে, টেন্ডিনাইটিস হয়েছে, ক্যালসিফিক টেন্ডিনাইটিস, সেই ক্ষেত্রে আমরা এরকম আর্থ্রোস্কোপি দিয়ে ডিকম্প্রেশন পরিষ্কার করলে হাতের মুভমেন্ট চলে আসে। ফ্রোজেন শোল্ডার যখন রেজিস্ট্যান্ট হয়, 9 মাসও ভালো হচ্ছে না, তখন আমরা আর্থ্রোস্কোপির সাহায্যে রিলিজ করে দিলে পরবর্তীতে ফিজিওথেরাপি নিয়ে তার স্বাভাবিক নড়াচড়াটা এবং শক্তি ফিরে পায়। তারপর জোড়া যখন বারবার ছিঁড়ে যায়, ছুটে যায় লিগামেন্ট ক্যাপসুল ল্যাব্রাল জন্য, সেই ক্ষেত্রে আমরা এই লিগামেন্টগুলা ল্যাব্রামগুলা এগুলাকে রিপেয়ার করলে সেই জোড়াটা ছুটে না। দেখা যাচ্ছে অনেকে হাত উপরে নিয়ে কাজ করে, যারা ঝুলে উপরে হাত, তাদের উপরে শুধু ল্যাব্রাল টিয়ার হয়, যার জন্য সবসময় শোল্ডারের পেইন হয় কোনো কিছু, এটাকে আমরা বলি ইন্টারনাল ইমপিচমেন্ট। তখন আমরা এমআরআই করে দেখি, ক্লিনিক্যালি দেখি, তাকে হিস্ট্রি নেই, তখন বুঝি যে ল্যাব্রাল টিয়ার। ঠিক আর্থ্রোস্কোপির সাহায্যে আমরা যদি তাকে করে দিই, রিপেয়ার করে ভালো হয়ে যায়। এছাড়াও শোল্ডারের অনেক ডিজিজ আছে, যেমন আমরা বলি সাইনোভিয়াল কন্ড্রোমাটোসিস, জয়েন্টের মধ্যে হাজার হাজার ছোট ছোট হাড়ের জমে যায়, যে হাড় হয় যে ছোট ছোট পাথরের মতো, পাথরের ছোট ছোট পাথর কোনার মতো একটা রোগ হয়। তো এইগুলা দেখা যায় জোড়াটাকে নড়াচড়া বন্ধ করে দেয়, জোড়ার যে আর্টিকুলার কার্টিলেজকে ড্যামেজ করে, জোড়াটা আর্থ্রাইটিস। তো এগুলোও কিন্তু আমরা এই আর্থ্রোস্কোপির সাহায্যে সব রিমুভ করে নিয়ে আসি। আবার যে ডিজিজ যুক্ত যেখান থেকে সাইনোভিয়াম থেকে তৈরি হয়, সেই সাইনোভিয়ামকে আমরা নতুন একটা অত্যাধুনিক যন্ত্র ব্যবহার করি, RFA বলে, রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন, এটা দিয়ে বার্ন আউট করে দিই ভিতরে, তাহলে আর হয় না। সুতরাং এই আর্থ্রোস্কোপিটা খুবই একটা সফিস্টিকেটেড ইনস্ট্রুমেন্ট, যেটার সাহায্যে রোগীর ডায়াগনোসিস করা যায়, সাথে সাথে তার চিকিৎসা প্রদান করা হয়। অ্যাকচুয়ালি এই জিনিসটা তো আমরা অনেক আগেই শুরু করেছি, 2006 সাল থেকে এটা আস্তে আস্তে হয়তো সবাই জানছে বাহিরে, এবং জানার পর বাহিরে রোগীরা যাচ্ছে না। আগে যেখানে সব রোগীর এই চিকিৎসার জন্য বাইরে চলে যেত, আসলে স্যার কারণ 10-20 বছর আগেও স্পাইনের জন্য, মানে হিপ রিপ্লেসমেন্টের জন্য, নি রিপ্লেসমেন্টের জন্য দেশের বাইরে যেত, কিন্তু এখন তো বাংলাদেশে একদম স্বয়ংসম্পূর্ণ এবং খুবই ভালো রেজাল্ট সহ সব অপারেশন হচ্ছে। শোল্ডারের জন্য এই জিনিসটা এখন যেটা শুরু হয়েছে স্যার, অবশ্যই হয়তো 5-10 বছর পরে এর প্রভাবটা আমরা মানে দেশেই পাবো, মানে অ্যাডভান্সমেন্টের অনেক সুযোগ আছে, দেখতে পাবে লোকজন। এবং স্যার আপনি যে এই ক্ষেত্রটা নিয়ে, এটা একটা আমরা অর্থোপেডিশিয়ান হিসেবে সবাই মানে আপনারা জানি যে প্রচুর ঝুঁকিপূর্ণ একটা জয়েন্ট এবং জায়গায় কেউ কাজ করতে সাহস পায় না বা করতে চায় না, কারণ এর রেজাল্টটাও হয়তো সেরকম হয় না আশানুরূপ। এই বিষয়ে স্যার আপনি যে কাজ করছেন এই জন্য অনেক অনেক ধন্যবাদ, এবং আপনাকে আরও একবার ধন্যবাদ আমাদের সাথে আজকে এই যে অ্যাডভান্স ট্রিটমেন্ট অপশনগুলি নিয়ে জানালেন এবং শেয়ার করলেন স্যার।